এমবিবিএস পাস করে আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য, ইনকাম ট্যাক্সে চাকরি করার জন্য। আপনি ইঞ্জিনিয়ার হয়ে বুয়েট থেকে পাশ আপনি হচ্ছেন কর কমিশনার। আমাদের এই বর্তমান শিক্ষা শুধুমাত্র বেকারত্বের কারখানায় পরিণত হবে একসময়। আপনার কোন খাতে কতটুকু মানব সম্পদ দরকার, সেই ভিত্তিতে আপনাকে মানব সম্পদ তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। সকলকে উচ্চ শিক্ষার প্রয়োজন নয়, মেধার ভিত্তিতে, তার চিন্তার ভিত্তিতে কারিগরির দিকে একটা গ্রুপ দিয়ে যেতে হবে। সংকট, সম্ভাবনা আর বাস্তবতা, এই তিনের এক জটিল অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা। দেশ থেকে মেধা পাচার, বিদেশমুখী শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জ, সব মিলিয়ে এখন সময় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোলার। আজ এইসব বিষয় নিয়েই কথা বলবো আমাদের বিশেষ অতিথির সঙ্গে। আজ আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আব্দুর রহমান, প্রো ভিসি, প্রাইম ইউনিভার্সিটি। স্যার, ক্যাম্পাস টাইমসের স্টুডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো। আমি কথা বলার শুরুতে ক্যাম্পাস টাইমের কর্মকর্তা, কুশলী, উপস্থাপক সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন সেই শরীর দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে কথা শুরু করছি। বেশ ভালোই লাগছে আপনাদের সাথে দেখা হয়ে এবং উচ্চশিক্ষা বিষয়ে কথা বলার সুযোগ দানের জন্য ভালোই মনে হচ্ছে একজন শিক্ষাকর্মী হিসেবে। ধন্যবাদ স্যার। শুরুতেই জানতে চাইবো, বর্তমানে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় কিংবা মাধ্যমিক বা যদি উচ্চ মাধ্যমিকের কথা বলি, আপনার দৃষ্টিকোণ থেকে কেমন মনে হচ্ছে? শিক্ষা বিষয়টাই প্রথম বলতে হয়। আসলে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে মানুষকে জ্ঞান দেয়, জ্ঞান মানুষকে সচেতনতা দেয়, সচেতনতা বিপ্লব সৃষ্টি করে। সে বিপ্লব রাজনৈতিক বিপ্লব নয়, এটাকে মনুষ্য জগতের বিপ্লব বলা হয়। শিক্ষা মানুষের ভেতরে একটা মানবিক গুণাবলীর বিকাশের পাশাপাশি একটা মৌলিক পরিবর্তন ঘটায়। যে শিক্ষা এই মানবিক গুণাবলীর মনুষ্যত্ব বিকাশের বৈপ্লবিক পরিবর্তনের সহায়তা করে না, আমি শিক্ষাকর্মী হিসাবে বলবো সেটা শিক্ষা নয়। মানের প্রশ্ন এসেছে। মান অবশ্যই আন্তর্জাতিক মানের কথা একবিংশ শতাব্দীতে আলোচনা হওয়া উচিত। আজকে আন্তর্জাতিক বিশ্বে, এই বিশ্বায়নের যুগে শিক্ষার মান অবশ্যই আমরা প্রত্যাশা করি জাতিগতভাবে সকলে, যে আমাদের শিক্ষার মান আন্তর্জাতিক মানের হওয়াটাই স্বাভাবিক। এক্ষেত্রে আপনি উচ্চশিক্ষার কথা বলেছেন, মাধ্যমিক পর্যায়ে বলেছেন, আমি একটু বিনীতভাবে সংযোজন করতে চাই এর সাথে প্রাথমিক শিক্ষাও। কারণ শিক্ষার বেসটা, ভিত্তিটা তৈরি হয় প্রাথমিক শিক্ষা থেকে। মানের বিষয়ে এখানে কথা বলতে গেলে একটু সম্প্রসারিত করে আলোচনা দরকার। শহরে শিক্ষার্থীদের শিক্ষার মান, গ্রামীণ পশ্চাৎপদ জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার মান এক নয়। এই বিষয়গুলো যদি উপেক্ষা করা হয় তাহলে জাতির দৃষ্টিভঙ্গিতে সমস্যা হয়ে যাবে। আবার গ্রামীণ শব্দ আমি যেখানে বললাম, সেখানে জেলা শহর, বিভাগীয় শহর, উপজেলা শহরের যে কলেজ স্কুলগুলো আছে, যেগুলো সরকারি, এবং প্রত্যেক উপজেলায় একটি মডেল প্রাথমিক বিদ্যালয় আছে, আপনারা জানেন। এই সব বিদ্যালয়ের শিক্ষার মান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান, বা যে কলেজটি গভর্নমেন্ট হয়েছে, জাতীয়করণ হয়েছে, যেভাবেই হোক সেটা বড় প্রশ্ন নয়, সেইটার শিক্ষার মান আর সেইখান থেকে একটু গ্রামীণ পর্যায়ে গেলে প্রাথমিক শিক্ষা হোক কি মাধ্যমিক শিক্ষা হোক, এ মানে তফাৎ আছে। তাই আমি জাতির বিবেকের কাছে এই প্রশ্নটি রাখছি। বিষয়টা প্রশ্ন না বলে আমি যদি বলি যে বিষয়টি আমি জাতির কাছে উপস্থাপন করছি এরকম, যে শিক্ষার মান নির্ধারণের ক্ষেত্রে, জাতীয় শিক্ষার মানদণ্ড আন্তর্জাতিক পর্যায়ে নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি রুরাল আরবানের ডিফারেন্সটা ভুলে যাই, আবার আরবানের মধ্যে উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠান, জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অজপাড়াগাঁয়ের শিক্ষা প্রতিষ্ঠানের পশ্চাৎপদ এলাকার মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানালার মানুষরা যেখানে সন্তানরা যেখানে লেখাপড়া করে, এই পার্থক্যটা যদি আমরা ভুলে যাই
তাহলে কিন্তু মান নির্ণয় কঠিন হয়ে যাবে। এই পার্থক্যটা আজকে বৈষম্যমূলক সমাজের মূল একটা বিষয়। আবার শহরের ক্ষেত্রেও মান নির্ণয় করতে গেলে আপনি সেখানে আর্থিক সচ্ছলতার প্রশ্ন আসে। নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ছে তাদের মান একরকম, সরকারি আবার যারা বস্তিবাসীর সন্তানরা যেখানে পড়ছে তাদের মান আর একরকম। তো প্রাথমিক শিক্ষার ভিত্তিটা যেহেতু একক শিক্ষা ব্যবস্থার মধ্যে আসে নাই, আমাদের এখন পর্যন্ত বিদ্যমান সংবিধান মোতাবেক আমাদের কিন্তু একমুখী শিক্ষানীতি থাকার কথা। কিন্তু আপনি বাস্তবে দেখেন প্রাথমিক পর্যায়ে কত ধরনের কত রকমের, আমার মতো সাধারণ মানুষের পক্ষে শ্রেণীবিন্যাস করা অত্যন্ত কঠিন, কত রকমের যে শিক্ষা ব্যবস্থা রয়ে গেছে। আমি ধরে ধরে বলতে চাই না, একটু চিন্তা করলেই দেখতে পারবেন প্রাথমিক স্তরে কত রকমের, মাধ্যমিক স্তরে কত রকমের, উচ্চ মাধ্যমিক স্তরে আবার কত রকমের। দেখেন ও লেভেল, এ লেভেল, প্রাথমিক লেভেলে কেজি, আরবি শিক্ষার একরকম মাধ্যম, ক্যারেট একরকম মাধ্যম, প্রি ক্যারেট একরকম মাধ্যম, ন্যাশনাল কারিকুলামের ইংলিশ ভার্সন একরকম, আবার মাতৃভাষায় শিক্ষা একরকম। এখানে মান নির্ধারণ করতে হলে আমি প্রথম পর্যায়ে বলবো যে শিক্ষাটা, যে জাতি তার নিজস্ব ভাষায় শিক্ষা দিতে জানে না, সেই জাতি তার শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারে না। আপনি দেখেন আজকে যদি চীনে কেউ পড়াশোনা করতে যায়, রাশিয়াতে কেউ যায়, আমেরিকাতে কেউ যায়, জার্মানে যায়, জাপানে যায়, সেই দেশের ভাষা শিখতে হয়। আর আমার দেশে আমি তো আমার ভাষায় যে সকল শিক্ষা, আমি তো এখনও স্বাধীনতার 55 বছর হয়ে গেল, আমি তো আমার মাতৃভাষার শিক্ষাকে আজকে পর্যন্ত নিশ্চয় দিতে পারি নাই। সেই মানের ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে অত সুনির্দিষ্ট বক্তব্য। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমাদেরকে ভাবা দরকার। এবং আপনার প্রশ্নের শেষ অংশ কি ছিল? মানে সার্বিক পরিস্থিতি চিন্তা করলে সার্বিক আসলে পরিস্থিতি, এই যে একটা গোলমেলে অবস্থা, এখানে শিক্ষার ভীষণই তো ঠিক হয় নাই। আমি একাধিকবার এটা বলার চেষ্টা করেছি। আজকে যদি আমাকে প্রশ্ন করা হয়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী, বলবো যে আমার জাতীয় শিক্ষানীতির ভীষণটা কি। জাতীয় শিক্ষানীতি বিভিন্ন সময় কমিশন হয়েছে, কোনোটাই চূড়ান্তভাবে ফলো করা হয় নাই। যে সরকারের সে একটা শিক্ষা কমিশন করেছে, ওই সরকার বিদায় নিয়েছে, আর এক সরকার সেটাকে গ্রহণ করে নাই। আপনি যদি ডক্টর কুদরতি খোদা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সর্বশেষ শিক্ষা কমিশন পদ্ধতি ধরেন, তাহলে কোনো শিক্ষা ব্যবস্থাই আমাদের এখানে টেকসই হলো না। শিক্ষার ভীষণটাই যেখানে নাই, যেখানে আপনি শিশুদের, কিশোরদের, উচ্চ মাধ্যমিক পর্যায়ের কিংবা উচ্চ শিক্ষার বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা, আমি বলতে পারছি না যে আবার শিক্ষার, জাতীয় শিক্ষার ভীষণ কি, সেখানে মান নির্ধারণ, এই জগা খিচুড়ির মধ্যে তো প্রবলেম হবেই। এটাকে উত্তরণ ঘটাতে হবে বলে আমি একজন শিক্ষাকর্মী হিসাবে মনে করি। স্যার, এখন তো শিক্ষামন্ত্রী নকল প্রতিরোধে অনেক সোচ্চার, তো এ নিয়ে যেমন আলোচনা হচ্ছে তেমন সমালোচনাও হচ্ছে। অনেকেই আবার বলছে যে শিক্ষামন্ত্রী 20-30 বছর পিছিয়ে আছেন। এই বিষয়ে আপনার মতামত কি? পিছিয়ে আছেন এই কথাটার সাথে আমি একমত পোষণ করি না। এই কারণে, আপনি ধরুন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দাবি উঠলে ফলাফল হয়ে যেত। অটো পাসের সিস্টেম আমাদের দীর্ঘদিন ধরে ছিল, পাস করার একটা গড্ডালিকা প্রবাহ ছিল, নকল একটা বিষয় ছিল, অটো পাসও তো ছিল। হ্যাঁ, তারপরে দাবি দেওয়া তুললেও ফলাফল চেঞ্জ হয়ে যেত। আমার সন্তানেরাই জিজ্ঞেস করেছে যে অটো পাসের ব্যবস্থা থাকবে না। তো গণতান্ত্রিক সরকারের সময় আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হয় যে গণতান্ত্রিক সরকারের সময় রাজনৈতিক নেতৃত্বের একটা ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী অবশ্যই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি একটি গণতান্ত্রিক সরকারের প্রতিনিধিত্ব করছেন। অবশ্যই সেখানে নকল রোধে তার যে উদ্যোগ, সমালোচনা করতেই পারে, মানুষ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তার যে নেতৃত্ব, এটা আমি যথার্থ মনে করি, এটা থাকা উচিত ছিল সজাগ সচেতন করার জন্য। সমালোচনা করতেই পারে, গণতান্ত্রিক সমাজে যে কথা বলছিলাম, মতপার্থক্য থাকবেই, কিন্তু এই যে ফলাফলটা তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে কি কোনো জাতীয় দৈনিক পত্রিকায় এবার আমরা কি দেখেছি যে প্রশ্নপত্র আউট হয়েছে, বা অমুক কেন্দ্রে নকল, একদম ঢালাও নকল হয়েছে, বা আমরা প্রতিদিন পরীক্ষায় দেখতাম পাবলিক এক্সামিনেশনে যে পরীক্ষা শেষ হলেই পরদিন বেড়ার হেডলাইন পত্রিকায় লেখা থাকতো গতকালকে এতজন বহিষ্কার হয়েছে। এবার তো আমরা এরকম দেখি নাই। তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, গণতান্ত্রিক সরকার, পলিটিক্যাল পার্টির যখন প্রতিনিধিত্বে সরকার গঠিত হয়, সে সরকারের রাজনৈতিক নেতৃত্বের, মন্ত্রীদের একটা ভূমিকা থাকাই উচিত। এবং আমি এই ক্ষেত্রে জনাব মাননীয় শিক্ষামন্ত্রী এসএনএম মিলন সাহেব যেটুক ভূমিকা রেখেছেন, এটাকে আমি এটা বলতে পারি যে একটা সচেতনতার ঢেউ সৃষ্টি করা
এবং প্রশাসনিক একটা বার্তা দেয়া যে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কোনো ক্রমে নকলকে প্রশ্রয় দিতে চান না। এখন যারা সমালোচনা করেছেন তারা হয়তো মনে করতে পারে যে মন্ত্রী এত দৌড়দৌড়ি ছোটাছুটি করতেছেন, ওনার তো সচিব আছেন, ডিসি সাহেবরা, বিভাগীয় কমিশনার সাহেবরা আছেন, মেসেজ দিতে হয়। আমি দর্শক শ্রোতা বলতে চাই, বাংলাদেশে অফিস অর্ডারে সব কিছু হয় না, সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের একটা তৎপরতা লাগে। এখন সেটা 19-এ রাজনৈতিক নেতৃত্বের যে তৎপরতা সেটা সীমা লঙ্ঘন করেছে কিনা বা সীমার মধ্যে আছে কিনা, আমার মনে হয় ভূমিকাটা প্রশংসনীয়। সেটা সময় বলে দিবে যে এবারের যে পরীক্ষা নিয়ে যে সফলতাটা আসলো, আমি সফলতাই বলবো, পরবর্তী পর্যায়ে ফলো আপটার উপর নির্ভর করে। এবং ওনার এই যে সফলতাটা, সে যারা সমালোচনা করে সেটা গ্রহণযোগ্য হবে তখন যে নকল প্রবণতা প্রতিরোধে ওনার ভূমিকার সাথে সাথে সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তর সহ সব কিছুতে যদি দুর্নীতি মুক্ত হয়ে যায়, তাহলে এই প্রচেষ্টাটা ওনার সাস্টেনেবল হবে ইতিহাসে। আর যদি এইটা উনি স্টাবলিশ করতে না পারেন, তাহলে এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে থেকে যাবে। সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরাই বিদেশে যাওয়ার প্রবণতাটা বাড়ছে, এর বিশ্লেষণে আপনি কি বলতে চাচ্ছেন? বিশ্বায়নের ঢেউ, প্রথম আমি এটা বলবো, রবীন্দ্রনাথ যখন বলছিলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলছিলেন তার জাপান যাত্রার ডায়েরিতে, দেবে আর নিবে, বিলাবে আর বিলাবে মহাভারতের সাগরতে, তখন তো মানুষ বিশ্বায়নের কথা জানতো না। বিশ্বায়নের ঢেউতে হয়েছে বাবা মা ভাই বোন মামা চাচা কেউ না কেউ বিদেশে আছে, এখান থেকে একটা প্রবণতা সৃষ্টি হয় এই যে আমি বিশ্ব, আকাশ আমার ঘরের ঠিকানা, পৃথিবী আমার ঘর। এটা কোনো মানুষ তো ভাবতেই পারে। আমি প্রথম বিশ্বায়নের কারণটাই বলবো প্রথম। তারপরে আমাদের এখানে যে রাজনৈতিক স্থিতিশীলতা আছে সেটা তো আমরা বলতে পারি না, কর্মসংস্থানের যে সুযোগ আছে সেটা তো আমরা বলতে পারি না। আমি যে কথাগুলো বললাম প্রথম দিকে আলোচনা শুরুতে, যে আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে যে জগাখিচুড়ি অবস্থা, এটাকে তো আমি উপেক্ষা করতে পারি না। সব কিছু মিলিয়ে একটা জীবনের জন্য অনিশ্চয়তার একটা ঝুঁকিও তো সামনে আসে বিশ্বায়নের পরে। এটা আসাটা কিন্তু অস্বাভাবিক না। একটা স্বপ্ন আসে ভেতরে, এই যে আমি বিশ্বের অমুক দেশে যাই, সুযোগ আছে, চেষ্টা করি। প্রথম বলবো বিশ্বায়ন, দ্বিতীয় বলবো যে একটা অনিশ্চয়তার ঢেউ, রাজনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের গ্যারান্টির একটা নিশ্চয়তার ঘাটতি তো কিছুটা আছে। আমাদের তো লেবার ইন্টেনসিভ কান্ট্রি হিসেবে তো আমরা বেকারত্বের দেশ বলা যায়। এসব কারণ মিলে তারপর শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও যে সমস্তভাবে যে সামগ্রিকভাবে যে আমরা রাজনীতি মুক্ত, তাও তো না, সেসব তো একটা বিষয় আছে। প্রতিনিয়ত খবরের কাগজে আসে দীর্ঘদিন ধরে এই হলে অত্যাচার নির্যাতন, এখানে এই ঝামেলা, এখানে সেই ঝামেলা। এটা যে এই গভর্নমেন্টের সময় তারা দে আর ট্রাই টু মিনিমাইজ ইট, কিন্তু রাতারাতি তো সম্ভব না, দীর্ঘদিন ধরে তারা চলে আসতেছে। এই ধারাবাহিকতায় তো শিক্ষার্থীর মনে, অভিভাবকের মনে একটা প্রশ্ন আসে, আমি আমার ছাত্রছাত্রীকে, আমার সন্তান, প্রিয় সন্তানকে আমি এই ঝঞ্ঝালের মধ্যে ঠেলে দিতে যাব কেন? বিষয়টা একক কোনো বিষয় না আমার মতে, এটা সামগ্রিক বিষয় মিলেই আমি যে কথা বলতেছিলাম, বিশ্বায়ন থেকে শুরু করে পরের যে ফ্যাক্টরগুলো বললাম, এই সম্মিলিত সব কিছুর একটা ফলাফল। তারপরে আপনি ধরেন একটা ছেলে যে জাপান পড়ার সুযোগ পায়, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের যে কোনো দেশে সুযোগ পায়, সে যেতেই পারে। এখন এখানে ব্রেইন ড্রেনের একটা কথা আসে স্বাভাবিকভাবেই। এখন আমার যে সন্তান, আমার যে শিক্ষার্থী, আমার যে আপনজন, আমাদের জাতির যে মেধাবী সন্তানরা দেশের বাইরে গিয়ে যে ভালো করছে, সে আর ফিরতে চাচ্ছে না। সংকটটা কিন্তু সেইখানে। আমার এখানে তাকে ফিরে নিয়ে আনার মতো আকর্ষণ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও পিএইচডি করতে যায়, ছুটি নিয়ে যায়, সে আর ফিরতে চায় না। কেন ফিরতে চায় না? এই কেনর উত্তরটা খুঁজতে হবে ব্রেন ড্রেনের মধ্যে গিয়ে। এই কেনর সমাধানটা করতে হবে। হোয়াট ইজ দ্য বেসিক কজ, হোয়াট ইজ দ্য রুট কজ, এইটা খুঁজতে হবে আমাকে। এই সমাধানটা যদি আমরা করতে পারি তাহলে ব্রেন ড্রেনটা হবে না। বিদেশে পড়াশোনার আমি বিপক্ষে না। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি, আমি এদেশের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করি নাই, কিন্তু আমি তো ফিরে আসছি। আমি যাদবপুর থেকে তো ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে পারতাম, আমেরিকাতে যেতে পারতাম, আমি তো চলে আসছি।
এখন এই যে চলে আসার প্রবণতা, এটা দুইটা জিনিস উপর নির্ভর করে। একটা দেশপ্রেম, আমি শুরুতে যে কথা বলছিলাম যে শিক্ষা মনুষ্যত্বের বিপ্লব ঘটায়, সেই মনুষ্যত্ব বিপ্লব ঘটানোর মধ্যেই কিন্তু দেশপ্রেম একটা অঙ্গ। সেখানে একটা হচ্ছে দেশপ্রেম, আর দ্বিতীয় হচ্ছে যে শিক্ষার্থী যে সফলভাবে করে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতেছে, তারপর তার ফিরে আসার যে আকর্ষণ, সেই আকর্ষণ এই মাটিতে সৃষ্টি করতে হবে, তাই আর ব্রেন ড্রেনটা হবে না। স্যার, বর্তমানে হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেশি এগিয়ে যাচ্ছে বা বেশি মানে সুযোগ সুবিধা দিচ্ছে, এই বিষয়ে কি কি চ্যালেঞ্জ আসতে পারে আপনি বলে মনে করছেন? বেশি সুযোগ সুবিধা দিচ্ছে কথাটা একটু আপেক্ষিক। সমস্যা আছে, বিদ্যমান সমস্যা নিয়ে যদি আমরা কথা বলি, সমস্যা আছে। ধরুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তো শ্রেণী বিভাগ আছে। প্রথম কাতারের কিছু বিশ্ববিদ্যালয় আছে, নর্থ সাউথ ব্র্যাকের কথা আপনি বলতে পারেন। মধ্যম শ্রেণীর একরকম আছে, আবার একদম তৃতীয় পর্যায়েরও বিশ্ববিদ্যালয় আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। কেন? এখানেও আপনি সেই আর্থিক সঙ্গতির কথাই আসে। নর্থ সাউথ ব্র্যাক ফর হোম? স্বাধীন দেশে এটা কাদের জন্য? স্বাধীন দেশে তো শিক্ষার সুযোগ সকলের জন্য থাকবে। আবার সংবিধান বলতেছে যে শিক্ষা আমার অধিকার, শিক্ষার সুযোগ নয়। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয় করতে গিয়েও তো আমি সেই সুযোগটা ফর হোম প্রশ্নটা চলে আসছে সেখানে। যাদের আর্থিক সঙ্গতি আছে তারা নর্থ সাউথ ব্র্যাকে চলে যাচ্ছে, তারা একরকম শিক্ষা পাচ্ছে। দেখেন চ্যালেঞ্জটা কীরকম। যারা মধ্যম, শিক্ষক আছে, কর্মকর্তা কর্মচারী আছে, ভবন আছে, হয়তো ল্যাব, পর্যাপ্ত পরিমাণে ল্যাব, পরীক্ষাগার স্থাপনের জন্য যে যন্ত্রপাতি দরকার, সে আর্থিক সচ্ছলতা তার নাই। কারণ কি? সেই পর্যাপ্ত ছাত্র সংখ্যা নাই। আবার ছাত্র সংখ্যা থাকলেও যারা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে তারা একদম পরিষ্কারভাবে বলা যায় তারা পশ্চাৎপদ শ্রেণীর মানুষ। সেখানে টিউশন ফি তো ব্র্যাক নর্থ সাউথের 1/3 বা 1/4। এখন নর্থ সাউথ ব্র্যাক যে ল্যাবরেটরি সুবিধাটা দিচ্ছে, মধ্যম পর্যায়ের বা তৃতীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলো তো ওই ল্যাবের সুযোগ সুবিধা, পরিবেশ দিতে পারছে না। কারণ কি? সেখানে আর্থিক অসঙ্গতি। স্বাদ আছে, সাধ্য নাই। তাহলে ওখানেও কিন্তু আবার সেই সংকট কিন্তু সেইখানেই থেকে গেল। ব্যাকওয়ার্ডনেসই থেকে গেল। হোয়াইট কালার পিপলের সন্তানরা কিন্তু আবার সেই কর্পোরেট জগতে লেখাপড়া করে সে কর্পোরেট জগতেই চলে গেল। এই চ্যালেঞ্জগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব মারাত্মক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য সরকারকে ভাবতে হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতিকে ভাবতে হবে, শিক্ষা মন্ত্রণালয়কে ভাবতে হবে, ইউজিসিকে ভাবতে হবে, বিএসসি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে ভাবতে হবে যে কীভাবে এটা রিভাইজ করা যায়। এখানেও যদি শ্রেণী তৈরি হয়ে যায়, হচ্ছে যেটা, এইটাই চ্যালেঞ্জ। আমি কি এটা বৈষম্যমূলক সমাজ তৈরি করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় 90 দশকে চালু করেছিলাম? আমার দেশের কি স্বপ্ন ছিল তখন, যিনি এইটার নাম ধরেই বলতে হয়, এটা আসলে প্রয়াত বেগম খালেদা জিয়ার সময়, তাদের শ্রদ্ধা রেখে আমি বলি, তার সময় এটা চালু হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ধরে, তার হাত ধরে। তারা তিনি কি চেয়েছিলেন? কি বৈষম্যমূলক সমাজ সৃষ্টি করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছিলেন? আজকে তো সেইটাই হচ্ছে। এইটা তো চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ। শিক্ষার মান নিয়ে চ্যালেঞ্জ, দক্ষ মানব সম্পদ তৈরিতে চ্যালেঞ্জ, আমি তো ক্যাটাগরিক্যালি আপনাকে বলি। এবং হতাশা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি দুইজনই গ্রাজুয়েশন নিল বা পোস্ট গ্রাজুয়েশন নিল, দুইজনই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছে। একজন নর্থ সাউথ, একজন প্রাইভেট ইউনিভার্সিটি বা ড্যাফোডিল। একটু চিত্রটা ভাবুন তো পার্থক্যের। হ্যাঁ, অনেকটাই বৈষম্যর ইট ইজ দ্য ভাইটাল চ্যালেঞ্জ ইন আওয়ার এডুকেশন সিস্টেম। বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো তো বিচ্ছিন্ন দ্বীপের বিষয় না, ইজ দ্য ভাইটাল পার্ট অফ দি এডুকেশন সিস্টেম। এই চ্যালেঞ্জগুলো নিয়ে ভাবতে হবে, যাতে পরীক্ষাগারগুলো, ল্যাবরেটরিগুলো সুন্দরভাবে হয়, লাইব্রেরি সুন্দরভাবে হয়, পাঠদানের পদ্ধতি, আপনি ইউজিসি বলছে, বিএসসি বলতেছে, সব ঠিক আছে, কিন্তু সামর্থ্য এবং আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য কি প্রয়োজন। আপনি ধরুন সরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটিতে যে সুবিধাটা সরকার দিচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় যেহেতু বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছে, এখানে সহায়তা করা ম্যান্ডেটরি না, আবার ম্যান্ডেটরিও। এখানে তো এই দেশের সন্তানেরাই টাকা পয়সা দিয়ে পড়তেছে। সেখানে যদি কোনো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব, লাইব্রেরি, শ্রেণীকক্ষ প্রতিষ্ঠা করতে না পারে, হ্যাঁ পারে, সে নর্থ সাউথ ব্র্যাকের মতো ফি ধরলে
তাহলে তো ওই প্রশ্ন আবার চলে আসবে, ফর হোম? প্রাইভেট ইউনিভার্সিটি কার জন্য তাহলে? তাহলে সেই পশ্চাৎপদ শ্রেণী তো বিশ্ববিদ্যালয়ের দ্বার প্রান্তেই পৌঁছতে পারবে না। তাই আমি মনে করি এখানে রাষ্ট্রের দায়িত্ব আছে। স্যার, তাহলে কি এখানে এই কথাটা চলে আসতেছে যে হাতে গোনা দুই একটা যে প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলোই শুধু হচ্ছে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ, বাকিগুলো নয়? সে কথা আমি বলছি না, বা এগুলো চেষ্টা করছে, স্বাদ আছে, চেষ্টাও করতেছে, কিন্তু বা যে আর্থিক অসঙ্গতি, যে স্বাদের যে ঘাটতি, এই ক্ষেত্রে তো সে ওই পর্যায়ে পৌঁছতে পারছে না। সেই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বের কথা আমি বলতে চাই। আপনি একটা কথা আছে ইকোনমিক্সে, নার্স দ্য বেবি, প্রোটেক্ট দ্য চাইল্ড, ফ্রি দ্য অ্যাডাল্ট। আচ্ছা, এই থিওরিটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এখন বলবেন একটা বিশ্ববিদ্যালয় বয়স 20 বছর হয়েছে, তাকে আমি নার্সিং করব? আপনি হয় তাকে বন্ধ করেন, না হয় জাতির স্বার্থে তাকে নার্সিং করে আপনি একটা সমতালে নিয়ে আসেন। না হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তো জাতি হতাশাগ্রস্ত হবে বলে আমি মনে করি। রট লার্নিং বা মুখস্থ বিদ্যার থেকে মানে আমরা আসলে কতটা সফল হয়েছি বা এই থেকে বের হয়ে আপনি বোধহয় আসতে সম্ভবত পেরেছি? বলতে চাচ্ছেন যে তাত্ত্বিক জ্ঞান, তত্ত্বজ্ঞান আর বাস্তব Right. জ্ঞান, এটা বোধহয় আপনি জি। বলতে চাচ্ছেন, যদি আমি বুঝতে ভুল না করে থাকি। বিজ্ঞানের ক্ষেত্রে যদি আপনি ধরেন, সায়েন্স তত্ত্ব আর প্রযুক্তি হচ্ছে অ্যাপ্লাইড, প্রয়োগিক বিদ্যা। আমি শিক্ষাকর্মী হিসাবে বলবো বা শিক্ষক হিসাবে বলবো, আমিও বেসিক্যালি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়েছি, আচ্ছা, পরে ইকোনমিক্স পড়েছি। তত্ত্ব শিখতে হবে, তত্ত্বটা শিখে তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমি আবার বলতে চাই বিনীতভাবে, থিওরি শিখে, ইকোনমিক্সের থিওরি হোক, সোশ্যাল সায়েন্সের থিওরি হোক, কিংবা সায়েন্সের থিওরি হোক, শিখে আপনি তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তত্ত্বটা শিখে সেটার ব্যবহারিক প্রয়োগটা কীরকম, অ্যাপ্লাইডটা কীরকম হবে, ফলিত বিদ্যাটা কীরকম হবে, ফলদায়ক ঘটনাটা কিভাবে ঘটানো যাবে, আবার প্রয়োগশীলতা কিভাবে হবে, সেইখানে আমাকে যেতে হবে। প্র্যাকটিক্যাল দিকটা বেশি দরকার। বেশি কথাটার মধ্যে না যাই, তাহলে আবার তত্ত্বটা কেউ শিখতে চাইবে না। প্র্যাকটিক্যাল তো বেসড অন থিওরি, তারপর যেতে হবে। যার বিশ্বে এখন কেউ জিজ্ঞাসা করেন আপনার রেজাল্ট কি, আপনি কি পারেন। আমি যদি ইন্টারভিউতে যাই, আমাকে জিজ্ঞেস করবেন আপনার এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্ট, কেউ দেখতে পারে চিবিতে, কিন্তু বলবে আপনি এইটা পারেন কিনা, এটা করে দেখান। সেই ক্ষেত্রে ব্যবহারিকটার উপর গুরুত্ব বেশি চলে আসতেছে। কিন্তু আমি কথাটা সাম আপ করতে চাই এরকম, আপনাকে থিওরিটা অবশ্যই শিখতে হবে। থিওরিটা শিখে ওইটা শতভাগ প্রয়োগ পদ্ধতি ল্যাবে শিক্ষার্থীকে শেখানোর ব্যবস্থা করতে হবে। না হয় সে থিওরি আওড়াতে থাকবে, অ্যাপ্লাইড কিছু পারবে না, সেই শিক্ষাটা ব্যর্থ হয়ে যাবে, কাজে লাগবে না। বিজ্ঞানটা প্রযুক্তি হলো না, সামাজিক শিক্ষা থাকলো, সামাজিক বিজ্ঞানটার প্রতিফলন হলো না। দুইটা জিনিসকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের হচ্ছে কি, আপনি একদম চলে যান গভর্নমেন্ট স্কুল, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে চলে যান, গ্রামে চলে যান, এসএসসি পরীক্ষা থিওরি প্রায় শেষ হয়ে যাচ্ছে, সামনে প্র্যাকটিক্যাল আছে, নামমাত্র ল্যাবরেটরি। আমি এইটার বিপক্ষে, পরিষ্কার। তাকে বই পড়ানো হয়েছে, শতভাগ তাকে ব্যবহারিক জ্ঞান তাকে শেখাতে হবে। আইসি পর্যায়ে বা কমার্স লেভেলের এখনো প্র্যাকটিক্যাল আছে, কৃষি বিজ্ঞানের প্র্যাকটিক্যাল আছে, সায়েন্সে তো প্র্যাকটিক্যাল আছে। সারা আপনার প্রশ্নের উত্তর এক বাক্যের মধ্যে শেষ করি, তত্ত্ব যেভাবে শিখবে একইভাবে ব্যবহারিক জ্ঞানও একইভাবে শিখতে হবে। আমি কি শিখলাম, আমি সেটার থেকে কি সমাজকে, দেশকে, জাতিকে দেওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম, আমার প্রতিফলনটা কীরকম, এটা না হলে সেটা যথার্থ শিক্ষা হবে না। স্যার, ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কি গ্রাজুয়েট বের হচ্ছে? এই প্রশ্নটার মধ্যে একটু গভীরে যেতে হয়। ইন্ডাস্ট্রির চাহিদা, ইন্ডাস্ট্রি বলতে, শিল্প বলতে, সংস্কৃতি তো একটা শিল্প। আমরা কি শুধু উৎপাদন করার জন্য মানুষ তৈরি করব? মানুষ কি শুধু পণ্য উৎপাদন, বাজারজাতকরণের জন্য শিক্ষা গ্রহণ করবে? অবশ্যই না। তাহলে তো মানবিক বিপ্লব হবে না। আমি যে কথা দিয়ে আপনার সাথে শুরু করছিলাম, শিল্পের চাহিদা পূরণের জন্য দক্ষ শ্রমিক দরকার, দক্ষ ব্যবস্থাপক দরকার, দক্ষ সংগঠক দরকার। সেটা যেমন তৈরি করবে, পাশাপাশি যিনি দক্ষ ব্যবস্থাপক হবেন তিনি যেন ভালো মানুষ হন, যিনি দক্ষ শ্রমিক হবেন সেই দক্ষ শ্রমিক যেন ভালো শ্রমিক হন, মানবিক গুণাবলীতে। আমাদের জাতির আজকে যত সমস্যা, দক্ষ মানব সম্পদের চেয়েও
বড় সমস্যা হচ্ছে দেশপ্রেমিক, সৎ, নির্ভীক, সাহসী, নিবেদিত প্রাণময় মানুষের সমস্যা কিন্তু বেশি। ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডের পাশাপাশি আমি বলবো জাতি আশা করে ইন্ডাস্ট্রির ডিমান্ডও পূর্ণ হোক এবং পাশাপাশি ওই মানুষগুলো দেশপ্রেমিক এবং সৎ মানুষ হিসাবে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসুক। তাহলে সে শুধু উৎপাদন করবে না, সে শুধু বাজারজাতকরণ করবে না, সেই বাংলাদেশটাকে একটা মানব সরোবরে পরিণত করবে। একটা সমালোচনা প্রায় শোনা যায় যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বাজেট পাওয়া যায় না, সেক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটুকু গবেষণা করতে পারছে বা সুযোগ পাচ্ছে? আমাদের প্রাইম ইউনিভার্সিটি থেকে বলতে পারি আমাদের বার্ষিক বাজেটে গবেষণার জন্য একটা বরাদ্দ আছে, ভালো বরাদ্দ আছে। পাবলিক ইউনিভার্সিটিগুলো তো শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব, তারপরে IMF, ADBর ফান্ড পায়। আমি যতটুকু জানি তাদের যে প্রবলেমটা সেটা সরকারি পাবলিক ইউনিভার্সিটি স্যারেরা ভালো বলতে পারবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে গবেষণার জন্য ফান্ড এখন নাই, যার যার সামর্থ্য অনুযায়ী, এটা আমার বিশ্বাস। আমি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বলতে পারি আমরা রিসার্চ প্রজেক্ট, রিসার্চের জন্যে যতটা প্রস্তাব পাই আমরা 1,30,000 টাকা পর্যন্ত একটা গবেষণার জন্য দিই, যতটুকু প্রয়োজন। যে গবেষণা করতে চায় এবং আমরা আমাদের কর্তৃপক্ষ, শিক্ষকরা যাতে গবেষণা করেন, ছাত্ররা যাতে গবেষণার, শিক্ষার্থীরা যাতে জড়িত হয়, এজন্য আমাদের অফারিং আছে, আমাদের বাজেটের মধ্যে আছে। আর গবেষণার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে গবেষণাটা অর্থ নির্ভর একটা উপাদানের উপর নির্ভর করে না, এটা অ্যাকচুয়ালি মাইন্ড সেটআপের উপর নির্ভর করে। গবেষণা বিষয়টা তো একটা গভীরে যাওয়া কোনো বিষয়ের। আমি সৃষ্টির প্রতিটি রহস্যের কতটা ভিতরে যেতে চাই, মানবিক সৃজনশীলতার আমি কতটা ভিতরে যেতে চাই, বিজ্ঞান ও প্রযুক্তির আমি কতটা ভেতরে যেতে চাই, সমাজ দর্শনের আমি কতটা ভিতরে যেতে চাই, এটা নির্ভর করে শিক্ষক শিক্ষার্থীর মাইন্ড সেটআপের উপরে। অর্থ প্রয়োজন, তো গবেষণার কাজের জন্য যদি কেউ মাইন্ড সেটআপ হয়, সেখানে সরকারি বিশ্ববিদ্যালয় হোক কি বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, অর্থ যে খুব একটা সমস্যা হয়ে দাঁড়ায়, এইটা আমার কাছে একটা প্রশ্ন হয়ে যায়। আমি গবেষণা শুরু করেছি, এবছর আমি যতটুকু অর্থের সংস্থান পেলাম আমি তা দিয়ে করে রাখলাম, আগামী বছর বাকিটা করলাম, সম্ভব তো? গবেষণা চিন্তা ভালো কাজ, কিন্তু ভালো কাজের একটা অন্যতম কাজ তো গবেষণা। নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে যত কাজ, তার মধ্যে ধ্যান আর গবেষণা সবচেয়ে উত্তম কাজ, মানব সেবা সবচেয়ে উত্তম কাজ। এই সব তো অর্থের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া উচিত না। আমি ভাগ করে করতে পারি, এবার আমার বিশ্ববিদ্যালয় যতটুকু আমাকে তহবিল দিয়েছে আমি ওইটুকু করলাম, আগামী বছর আবার দিল, আবার করলাম, এটা সম্ভব। সেক্ষেত্রে আমি যে কথা বলছিলাম যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের তো আর্থিক সংকট আছে, সেই সংকটের মধ্যে যতটুকু রিসার্চের জন্য বরাদ্দ করা প্রয়োজন ততটুকু থাকা উচিত। যদি সেই বিশ্ববিদ্যালয় ততটুকু ব্যবস্থা না করে, সেটা শিক্ষা মন্ত্রণালয় UGCর দেখা উচিত যে আপনি গবেষণার জন্য কি করতেছেন, এবং সেই ভিত্তিতেই শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণ উচিত বলে আমি মনে করি। স্যার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেই বললেই চলে, অকার্যকর বা অনুপস্থিতির কারণ কি? কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে, আবার কোথাও রাজনৈতিক মুক্ত বিশ্ববিদ্যালয় আছে। ছাত্র রাজনীতি আমি অবশ্যই প্রশংসা করি, ছাত্র রাজনীতির দোষ না, দোষ হয়েছে না হ্যান্ডেল করতে গিয়ে। আপনি যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, ছাত্রদের মধ্যে গোপনে আপনি মতামত দেন। আমি মনে করি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ছাত্র রাজনীতি, ছাত্র সংসদ, এটার কার্যকরিতা নিয়ে UGCর একটা পরিষ্কার দিক নির্দেশনা থাকা উচিত, শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা থাকা উচিত। আমি ছাত্র রাজনীতির কখনো বিপক্ষে না, কিন্তু ছাত্র রাজনীতির নামে তো আমরা অপরাজনীতিও দেখি আমরা। অপরাজনীতি মুক্ত রাজনৈতিক সচেতনতা, অপরাজনীতি বা অপপ্রভাব মুক্ত, যে প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা, সেরকম প্রভাব মুক্ত ছাত্র সংসদ বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকার বিপক্ষে। স্যার, প্রাইভেট আর সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সমন্বয় কিভাবে ক্রিয়েট করা যায়? সমন্বয়ের বিষয়টা কারিকুলামের দিক থেকে হতে পারে,
সিলেবাসের দিক থেকে হতে পারে, রিসার্চের থেকে কোলাবোরেশন হতে পারে। জাতি যদি উদার হয়, যদি বিভাজিত জাতি না হয়, তাহলে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও একটা কোর্সের একটা অংশ, একটা সেমিস্টারের একটা অংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একটা অংশ পাবলিক ইউনিভার্সিটি যেতে পারে। পাবলিক ইউনিভার্সিটির টিচাররাও কোনো এক সেমিস্টারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসে পাঠদান করতে পারেন। আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পাবলিক ইউনিভার্সিটিতে পাঠদান করতে যেতে পারেন। এভাবেই সমন্বয় করা যেতে পারে। যদি আমরা বিশ্ববিদ্যালয়ের পূর্বে বিশেষণটাকে পাবলিক অ্যান্ড প্রাইভেট এইটাকে খুব গুরুত্ব আকারে না দেখে আমরা শিক্ষাদানটাকে প্রাধান্য দেই, তাহলে সম্ভব। আপনি ধরুন পৃথিবীর যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, শিকাগো, ক্যালিফোর্নিয়া, এর মধ্যে কয়টা সরকারি বিশ্ববিদ্যালয়? আমাদের দেশে হচ্ছে ট্যাগ লাগানো যে কথাটা, বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা প্রাইভেট আর পাবলিক এই শব্দ দুইটাকে এমনভাবে সামনে নিয়ে এসেছি, মনে হচ্ছে কেউ ব্রাহ্মণ আবার কেউ নমশূদ্র। আবার বিনীত অনুরোধ থাকবে সকলের কাছে, এই বিশেষণের ট্যাগ সরিয়ে ফেলে সকলই বিশ্ববিদ্যালয়, তাহলেই সমন্বয় সম্ভব এবং সমন্বয় দরকার। স্যার, আন্তর্জাতিক র্যাঙ্কিং এ এগোতে হলে আমাদের কি করা উচিত? আমাদের প্রাথমিক লেভেল থেকে চিন্তা করতে হবে। আমি যে কথা শুরুতে বলছিলাম, প্রাথমিক পর্যায়ের শিক্ষার এই যে জগা খিচুড়ি অবস্থা, এইটাকে শিক্ষা কমিশন করে ঠিক করতে হবে প্রথম। তারপর মাধ্যমিক পর্যায়ে আসতে হবে। মাধ্যমিক পর্যায়ের পরে সকলকে উচ্চশিক্ষার প্রয়োজন নয়, মেধার ভিত্তিতে, তার চিন্তার ভিত্তিতে কারিগরির দিকে একটা গ্রুপ নিয়ে যেতে হবে ডিরেক্ট। আপনি দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হাজার 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 লক্ষ লক্ষ ছেলে মেয়ে বের হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, পাবলিক ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে। পাবলিক ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেমেয়েরা তো বেকার আছে। মানে জাতীয় শিক্ষানীতির কথা বারবার কেন বলছি, আপনার কোন খাতে কতটুকু মানব সম্পদ দরকার, সেই ভিত্তিতে আপনাকে মানব সম্পদ তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। আপনি এমবিবিএস পাস করে আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য, ইনকাম ট্যাক্সে চাকরি করার জন্য। আপনি ইঞ্জিনিয়ার হয়ে বুয়েট থেকে পাস করে, মানে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাস করে আপনি হচ্ছেন কর কমিশনার। এই জন্য আমি বারবার বলি যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একদম উচ্চশিক্ষা পর্যন্ত সুন্দর একটা শিক্ষা কমিশন করে মানব সম্পদের কি প্রয়োজন এইটার ভিত্তিতে শিক্ষানীতি ঠিক করে যদি আপনি দিতে পারেন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আন্তর্জাতিক মান ঠিক হবে, সব জাতির চাহিদাও পূরণ হবে, সব কিছু ঠিক হবে। না হয় এরা আমাদের এই বর্তমান শিক্ষা শুধুমাত্র বেকারত্বের কারখানায় পরিণত হবে এক সময়। আমার কথাটা কেউ দয়া করে অন্যভাবে নেবেন না, এটা আমার আশঙ্কা। যেটা বেকারত্ব তৈরি করার কারখানা বোধহয় তৈরি করেছি। বেসরকারি মেডিকেল কলেজ, ডাক্তারি পাশ করে সে রাস্তায় রাস্তায় চাকরি খুঁজতে, এমবিবিএস করে, এখন তাকে তো আগেই জাতিকে চিন্তা করতে হবে তাকে কোথায় প্লেস করা দরকার। আমার মেডিকেল খাতে কয়টা কর্মসংস্থানের ব্যবস্থা আছে। বুয়েট থেকে পাশ করে আজকে যথাসাগ্রত হচ্ছে। এই জন্যই প্রয়োজন একটা মাস্টার প্ল্যান, তাহলে সব ঠিক হবে। না আরো জগা খিচুড়ি মারবে আগামী। স্যার, যে তত্ত্বীয় শিক্ষার কথা যে বলেছেন, যে তত্ত্বীয় শিক্ষার থেকে প্রায়োগিক শিক্ষার ইয়াটা কম, যার জন্য হচ্ছে বেকারত্বর বেশি অংশটা জুড়েই বেকারত্ব বাড়ছে, এটা একমাত্র কারণ নয়। আপনি এখানে একটু ইকোনমিক্সের গভীরে যেতে হয়। আমাদের দেশ বেকারত্বের দেশ, আমাদের দেশের মানুষ বেকার সংখ্যা বেশি। এখন চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ লেগে গেছে। আপনি এআই চলে আসছে, রোবট চলে আসতেছে, অটোমেশন চলে আসতেছে। হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার? আপনাকে ওই জায়গাটা আগে ভাবতে হবে যে আমি প্রযুক্তির কতটুকু অ্যাডাপ্টেবিলিটি করব, শ্রমনিবিড় উৎপাদন কৌশলের সাথে ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন মেথড আমি কতটুকু অ্যাডাপ্ট করব। এইটা নিয়ে এটা ন্যাশনাল মাস্টার প্ল্যান দরকার। এখন চতুর্থ শিল্প বিপ্লবে সম্পূর্ণরূপে ঢোকার আগে এই কাজটা যদি না করা হয়, তাহলে আমি আবার বলবো জাতি একটা প্রচণ্ড শিক্ষিত বেকারত্বের দাবানলে ভুগবে। আপনি যে কথা বলছেন যে কারিগরি শিক্ষা আর তত্ত্বীয় জ্ঞান, এটা বেকারত্ব, দক্ষ শ্রমিক আবার নাই বিদায়ী তো আবার ইপিজেটে বিদেশি শ্রমিক, যেটা বাস্তবতা, একটা কারণ। কিন্তু এইটা শেকড়ে একটু যেতে হবে, গভীরে প্রথিত কোন রোগ আছে সেই রোগটার সংশোধন করতে হবে। স্যার, শ্রমবাজারের চাহিদার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে অমিল রয়েছে,
এটা নিয়ে মানে কি মনে হচ্ছে যে শ্রম বাজারের ওই কথাই আসে যে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড। আর মানে এইটার জন্যই তো আসলে দক্ষ গ্রাজুয়েট পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। আপনি দক্ষ গ্রাজুয়েট পাচ্ছেন, পাচ্ছেন। আপনি এখন তো আবার যে জিনিসটা দেখা যাচ্ছে যে একসময় কিন্তু সরকারি চাকুরির প্রতি অত আকর্ষণ ছিল না, এখন কিন্তু আবার সরকারি চাকরির প্রতি আকর্ষণ সৃষ্টি হচ্ছে। যেভাবে পে স্কেলের কথা শুনতেছি যে প্রতিবারই 100 ভাগ ডবল বেতনের কথা আসছে, এবার 140 ভাগ পর্যন্ত বৃদ্ধির কথা শুনছি। এখন আপনি স্বাভাবিকভাবেই তো ওই একইভাবে চলে যাবে। তাহলে আপনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা মেডিকেলের MBBS, বুয়েটের ইঞ্জিনিয়ার, সে তো সরকারি চাকরির যে লোভনীয় যে বেতন, সে তো ম্যাজিস্ট্রেট যাবে, সে তো কর কমিশনারই হবে। সব কিছুর একটা সমন্বয় দরকার। সমন্বয় দরকার শিক্ষা ব্যবস্থায়, জাতীয় শিক্ষানীতির সমন্বয় দরকার, সমন্বয় দরকার আমার সোশ্যাল ডিমান্ডের সাথে, সমন্বয় দরকার আমার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের সাথে, সমন্বয় দরকার আমার তত্ত্বীয় জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞানের সাথে। যদি সমন্বয় হয় তাহলে একটা জায়গায় দেশ জাতি দাঁড়াতে পারবে। সিদ্ধান্ত নিলে রাজনৈতিক সিদ্ধান্ত নীতিগতভাবে প্রথম নিতে হবে, এবং সিদ্ধান্ত নিলে হবে না, শেষ তো বাস্তবায়নের জন্য শতভাগ প্রতিশ্রুতিশীল হতে হবে। আমাদের দেশে আমি একটা হালকা কথা বলবো, কিছু মনে করবেন না, পরিকল্পনা করা হয়, পরি উড়ে যায়, কল্পনা পড়ে থাকে। এই পরি যেন উড়ে না যায় আর কল্পনাও যেন পড়ে না থাকে, এরকম বাস্তবসম্মত জাতীয় অর্থনৈতিক কমিশন, শিক্ষা কমিশন করে, জাতীয় অর্থনৈতিক নীতিমালা তৈরি করে, জাতীয় শিক্ষানীতি তৈরি করে, বেকারত্ব দূরীকরণের নিয়ম নীতি তৈরি করে, চতুর্থ শিল্প বিপ্লবে যাওয়ার জন্য জাতীয় নীতি নির্ধারণ তৈরি করে, AI ব্যবহারের ক্ষেত্রে জাতীয় নির্ধারণ করে, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি ভুলে গিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বয় সাধন করে, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত একটি সমন্বিত ইন্টিগ্রেটেড প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যদি আমরা আগাতে পারি, বেশি সময় লাগার কথা না। হ্যাঁ, আমাদের বিলম্ব হয়ে গেছে, we have lost some time. It will most unwise to ignore that. আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি, এটা সত্য। আর সময় নষ্ট না করে এখনই ভাবা দরকার, এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি দরকার, এবং সেই বাস্তবায়নের জন্য দক্ষ যোগ্য লোকও দরকার। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদেরকেও ধন্যবাদ ক্যাম্পাস টাইমসে আসার জন্য এবং এত সুন্দর করে বুঝিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য। হয়তো কথায় আমার অনেক কিছু শূন্যতা রয়ে গেছে, গ্যাপ থাকতেই পারে। আপনারাও যে সবাই দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আবার আমি দর্শক শ্রোতাকে ধন্যবাদ দিচ্ছি, এবং আপনাদের যে ক্যাম্পাস টাইমের আমি ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। কর্তৃপক্ষের প্রতি আমার শুভেচ্ছা থাকলো, আপনার প্রতিও শুভেচ্ছা থাকলো, কলা কৌশলী যারা আছেন তাদের প্রতিও শুভেচ্ছা থাকলো। আমাকে যে সুযোগ করে দিয়েছেন এর জন্য আপনাদের কাছে আবার আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সিদ্ধান্ত ও পরিকল্পনার উপর। মেধা ধরে রাখা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দর্শক, আপনাদেরও ধন্যবাদ ক্যাম্পাস টাইমসের সঙ্গে থাকার জন্য। এমন আরও আয়োজনের সঙ্গে থাকতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।